আসসালামু আলাইকুম। আমি রিয়াজউদ্দিন, ক্র্যাক আইএলটিএস উইথ রিয়াজ থেকে। আজকে আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। সেই চ্যালেঞ্জটা হলো যে কিভাবে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ মাত্র 10 দিনে আপনি ব্যান্ড 7 গ্যারান্টেড একটা প্রিপারেশন নিতে পারেন। সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে শেয়ার করব। সেই স্ট্র্যাটেজি এবং চ্যালেঞ্জের একটা পার্ট হিসেবে আজকে আমরা প্রথম যে ক্লাসটা সেই ক্লাসটা করব, সেটা হলো যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর যে ভিজুয়াল চার্টগুলো রয়েছে, যেমন লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এগুলো সম্বন্ধে আমরা আসলে রাইটিং টাস্ক 1 এর যে কোয়েশ্চেন পরিচিতি এটা সম্বন্ধে আমরা অলরেডি একটা ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি। তো আমরা এই 10 দিন চ্যালেঞ্জের মধ্যে যে ব্যান্ড 7 কিভাবে পাওয়া যায় আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ সেই ক্ষেত্রে সেটার একটা অংশ হিসেবে আমরা প্রথম ক্লাসটা আজকে আমরা শুরু করছি। সেটা হলো যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর যে ভিজুয়াল চার্টগুলো আছে, লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট, টেবিল চার্ট, এগুলোর ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং ইনশাল্লাহ আপনাদেরকে প্রুফ করে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি ব্যান্ড 7 থেকে ব্যান্ড 9 লেভেলের একটা রাইটিং টাস্ক 1 লিখতে পারবেন। সেই ক্ষেত্রে সেটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, ওভারঅল প্যারাগ্রাফ এবং বডি প্যারাগ্রাফগুলো, সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে যদি আপনি লিখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি একটা ভালো ব্যান্ড স্কোর আপনি পাওয়ার আশা রাখেন। তো চলেন শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস। তো সর্বপ্রথম আমাদের আজকের এই ক্লাসটা হলো যা কিভাবে আইএলটিএস রাইটিং এর ইন্ট্রোডাকশনটা সুন্দরভাবে আপনি লিখতে পারবেন, যেটা আপনার একটা ব্যান্ড 9 গ্যারান্টেড একটা আইএলটিএস রাইটিং ইন্ট্রোডাকশন আমরা আজকে কিভাবে লিখতে হয় সেটা দেখাবো এবং চেষ্টা করব যে আইএলটিএস রাইটিং ইন্ট্রোডাকশনটা লিখতে গিয়ে বিভিন্ন কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে যে আমরা যে কোনো কোয়েশ্চেন, ভিজুয়াল চার্টের যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন, আমরা যেন সেটাকে খুব সুন্দরভাবে ব্যান্ড 9 গ্যারান্টেড বা ব্যান্ড 7 আর 8 গ্যারান্টেড একটা ইন্ট্রোডাকশন আমরা লিখে দিয়ে আসতে পারি, যাতে করে আমাদের এক্সামিনারের কাছে আমরা একটা আমাদের নিজস্ব সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করতে পারি। তো সর্বপ্রথম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আসলে এটা হলো একটা ফার্স্ট প্যারাগ্রাফ আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর। This is the first paragraph of your IELTS writing task 1 section where writing your writing should be in total 4 paragraphs. Sorry, there is a mistake. Your writing where your writing should be in total 4 paragraphs. আমরা ইতিমধ্যে জানি যে আইএলটিএস এর রাইটিং টাস্ক 1টা 4টা প্যারাগ্রাফে বিভক্ত করে লিখতে পারলে জিনিসটা খুব সুন্দর হয়, আপনার উপস্থাপনটা সুন্দর হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের রাইটিং টাস্ক 1 এর যে প্যারাগ্রাফগুলো, এই প্যারাগ্রাফ কাউন্ট আমরা 4 প্যারাগ্রাফের মধ্যে সীমাবদ্ধ রাখবো। এই 4 প্যারাগ্রাফের মধ্যে প্রথম প্যারাগ্রাফটা হয়ে দাঁড়ায় হলো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, দেন ওভারঅল প্যারাগ্রাফ, দেন বডি 1 প্যারাগ্রাফ, দেন বডি 2 প্যারাগ্রাফ। এই যে জেনারেল একটা স্ট্রাকচার আমরা ফলো করব, সেই স্ট্রাকচারটা আমরা ইতিমধ্যেই আমাদের যে রাইটিং টাস্ক 1 এর যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো, কিভাবে কিভাবে কোন কোয়েশ্চেনটাকে কি বলা হয়, কোন চারটায় কি নামে ডাকা হয় বা কি নামে অ্যাড্রেস করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা যারা ওই ক্লাসটা এখন পর্যন্ত দেখেন নাই, আমাদের ইউটিউব চ্যানেলে রাইটিং সেকশনের যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টে আপনি অল প্যারাগ্রাফে বা অল রাইটিং টাস্ক 1 এর কী কী কোয়েশ্চেন টাইপ আসতে পারে সেই সম্পর্কে একটা সুন্দর এবং ডিটেইলস একটা ভিডিও পাবলিশ করা আছে। আশা করি আপনারা সবাই ওই ভিডিওটা দেখে নেবেন, যেটা আসলে আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তো আমরা আজকে যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা, সেটা আজকে আমরা কিভাবে লিখতে হয় সেটা শিখবো। যেহেতু এটা আমার ফার্স্ট প্যারাগ্রাফ, তো আমাকে চেষ্টা করতে হবে এই ফার্স্ট প্যারাগ্রাফটা পড়েই যেন রাইটিংটা কীরকম ব্যান্ড স্কোর পাওয়ার অ্যাবিলিটি রাখে সেটা যেন একটা জাজমেন্টাল ওভারভিউতে যেন আমাদের এক্সামিনার চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা আমরা খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করব এবং এখানেই, যেহেতু এটা আপনার রাইটিং এর ফার্স্ট প্যারাগ্রাফ, তো সেহেতু এখানেই আপনার অ্যাবিলিটি বা আপনার যে স্কিলটা এখানেই আপনাকে খুব প্রপারলি ভালোভাবেই দেখাইতে হবে, কারণ ফার্স্ট ইমপ্রেশনটাই আপনার রাইটিং টাস্ক 1 এর যে ওভারঅল ব্যান্ড স্কোরটা বুস্ট করতে খুব সাহায্য করবে। তো এখানে আমরা ফার্স্ট যে ইন্টেনশনটা, যে কেন আমরা রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনটা লিখি, সেই ইন্টেনশনটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হলো যে ইউ আর রাইটিং দিস প্যারাগ্রাফ। আসলে আপনি এই প্যারাগ্রাফটা লিখতেছেন কিন্তু আপনি জানেন না যে কেন লিখতেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে আসলে ইন্টেনশনটা দেখতে হবে যে ওয়াই ইউ আর রাইটিং দিস প্যারাগ্রাফ। তো ফার্স্ট অফ অল, যে ইউ আর রাইটিং দিস প্যারাগ্রাফ অ্যান্ড দিস পার্ট ইজ এ ওয়ে টু এক্সপ্লেইন। এই অংশটা হলো একটা মাধ্যম যাতে করে আপনি এক্সপ্লেন করতে পারবেন অ্যাবাউট হুইচ টপিক, কিসের সম্পর্কে আপনি, অ্যাবাউট মানে সম্পর্কে, কিসের সম্পর্কে আপনি এক্সপ্লেন করতে পারবেন। সেটা হলো হুইচ মানে কোন টপিক, অথবা কোন টপিক অথবা হোয়াট ইউ আর গোয়িং টু রাইট, আপনি কি লিখতে যাচ্ছেন এবং কোন টপিকটা সম্পর্কে আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন, সেটা আপনি এই প্যারাগ্রাফের মাধ্যমেই আপনি এক্সামিনারকে বোঝাতে পারবেন।
সাপোজ আপনাকে যে এক্সামিনারটা কোয়েশ্চেনটা তৈরি করে দিল, সেই এক্সামিনারটা আপনার কোয়েশ্চেনটা তৈরি করে দিল এবং বলল যে আপনি প্লিজ এটা 150 ওয়ার্ড, মিনিমাম 150 ওয়ার্ডের মধ্যে একটু এক্সপ্লেন করে দেন, আহ, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনার যে কোনো চিত্র দেখে এক্সপ্লেন করার অ্যাবিলিটি কেমন। এখন আপনি খুব সুন্দরভাবে 150 মেনটেন করে, অ্যাটলিস্ট মিনিমাম 150 ওয়ার্ড কাউন্ট মেনটেন করে আপনি সুন্দর মতো প্যারাগ্রাফটা রাইট করলেন। এখন এই এক্সামিনারের কাছেই যদি আপনার খাতাটা না গিয়ে আরেকটা এক্সামিনারের কাছে যায়, সাপোজ আপনার ফ্রেন্ড আপনার খাতাটা দেখলো, তার কাছে কিন্তু কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে? তো তার কাছে যেহেতু কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আপনার ফ্রেন্ড যখন আপনার রাইটিং এর 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার যে লেখাটা যখন দেখবে, তখন সে একটু চিন্তা করবে যে আসলে বিষয়টা কি, কি নিয়ে সে লিখছে। যখন আপনার প্যারাগ্রাফের প্রথম মানে আপনার লেখাটা সে পড়া শুরু করবে, সেই পড়ার শুরুর অংশগুলোতেই যদি সে বুঝতে পারে যে আপনি আসলে কি নিয়ে প্যারাগ্রাফটা লিখতে যাচ্ছেন বা কি নিয়ে পুরো প্যারাগ্রাফটা আপনি লিখেছেন, তাহলে তার জন্য কিন্তু একটা আইডিয়া ক্রিয়েশন করা খুব ভালো এবং ইজি হয়ে যায়, যে সে আসলে যে নেক্সট 1 or 2 পেজ যে সে পড়তে যাচ্ছে, সেই পেজগুলোর মধ্যে কোন ইনফরমেশন বা কি বিষয় নিয়ে লেখা আছে সেটা সম্বন্ধে একটা সে ধারণা নিয়ে নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা ফার্স্ট প্যারাগ্রাফ হিসেবে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমরা আমাদের যে রাইটিংটা চিত্রটাকে দেখে দেখে যা এক্সপ্লেন করব, সেই চিত্রটা কিসের উপরে ভিত্তি করে বানানো হয়েছে, সেই চিত্রটা কোন কোয়েশ্চেনের উপরে ভিত্তি করে বানানো হয়েছে, সেই বিষয়গুলো আমরা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে খুব ক্লিয়ারিফাই করার চেষ্টা করব, যাতে করে আমার যে রিডার আছে তার জন্য ইজি টু রিড হয় এবং সে খুব সুন্দরভাবে যেন পড়ে, যেহেতু আমাদের রিডার একজন এক্সামিনার, সেহেতু সে খুব সুন্দরভাবে পড়ে যেন আমাদের রাইটিং অ্যাবিলিটি এবং আমাদের অর্গানাইজিং অ্যাবিলিটি খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারি। সেই জন্য আমরা এই রাইটিংয়ের যে ফার্স্ট প্যারাগ্রাফটা এটা খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করব এবং তাকে বলে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করব যে আসলে আমি কি নিয়ে লিখেছি। In this paragraph you have to change the question statement, that's called paraphrasing. এই পোর্শনটাতে আপনাকে কোয়েশ্চেন স্টেটমেন্টটা, যেটা আমরা আমাদের পরীক্ষার খাতায় থাকবে, সেই কোয়েশ্চেন স্টেটমেন্টটা চেঞ্জ করতে হবে, দ্যাটস কল্ড প্যারাফ্রেজিং। আচ্ছা, এই কোয়েশ্চেন স্টেটমেন্টটা চেঞ্জ করব কেন? যেহেতু আমরা আসলে কোনো একটা রাইটিং যদি লিখতে চাই, তাহলে সেই রাইটিং এর একটা উদ্দেশ্য থাকে, সেই রাইটিং এর একটা গোল থাকে বা পারপাস থাকে বা একটা ইন্টেনশন থাকে। মনে করেন যে আপনি আপনার কি লিখতেছেন, আপনার এইম ইন লাইফ লিখতেছেন, হয়তোবা আপনি ওই এইম ইন লাইফ যে অ্যাসেটা লিখতেছেন বা প্যারাগ্রাফটা লিখতেছেন, ওটার উপর আপনি একটা টাইটেল হিসেবে লিখলেন যে এইম ইন লাইফ। এখন সাপোজ হোয়াট ইফ যদি আপনি এইম ইন লাইফ যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেলটা যদি আপনি আপনার প্যারাগ্রাফের প্রথম হেডিং হিসেবে না লিখেন, জাস্ট একদম মানে খুব সুন্দরভাবে একটা লেখা লিখলেন এক পেজের মধ্যে, এটা কোনো হেডিং নেই, কোনো কিছুই নেই, জাস্ট 4টা প্যারাগ্রাফে সেকশন করে দেওয়া আছে, তখন এই যে রাইটিংটা, এই রাইটিংটের যে প্রথম সেকশনটার মধ্যে আপনি পরিচয় করাই দিলেন বা আপনি স্পেসিফিকভাবে বলে দিলেন যে আপনি কি নিয়ে আপনার রাইটিংটা লিখেছেন, তাহলে কিন্তু রিডারের জন্য কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তখন কিন্তু সে খুব সুন্দরভাবে বুঝতে পারলো যে আসলে সে যে নেক্সট 3-4টা প্যারাগ্রাফ পড়তে যাচ্ছে, সেই প্যারাগ্রাফটা আসলে কি নিয়ে হবে। কিন্তু যদি আপনার ওই প্রথম রাইটিং এর বা প্রথম যে প্যারাগ্রাফটা, ওই প্যারাগ্রাফে কোনো কিছু মেনশন করে না দেওয়া থাকে, তাহলে কি হবে, আপনার রিডার কিন্তু আনকমফোর্টেবল ফিল করবে এবং সে বিরক্তি হয়ে কিন্তু মনে করেন যে আপনার এটাকে পড়ার জন্য কোনো ইন্টারেস্টই থাকবে না, এমনও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের মন মতো কোনো ঘটনা লিখতেছি না, আমরা একটা এক্সামে বসছি এবং সেই এক্সামের একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সেই কোয়েশ্চেনটাকে আমরা সেই কোয়েশ্চেনটাকে যা দেখতে পাচ্ছি, সেই কোয়েশ্চেনটাকে আমরা জাস্ট আমাদের ভাষায় লিখে আমি খাতাটা জমা দিচ্ছি। এখন ওই কোয়েশ্চেনটা তো যে বানাইছে বা বানানো হয়েছে, সেই কোয়েশ্চেনটা তো একটা টপিকের উপরে বানানো হয়েছে, তাই না? সেই টপিকটা কি, সেই টপিকটাই হলো আপনার কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটার মধ্যেই বলা আছে যে আপনি কোন টপিকের উপরে আপনি আপনার রাইটিংটা লিখবেন। সেই জন্য এখানে বলা হয়েছে যে আপনার যে প্যারাগ্রাফটা আছে, সেই প্যারাগ্রাফটা আপনি কি করতে হবে, আপনার ইন দিস প্যারাগ্রাফ ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট, কারণ কোয়েশ্চেন স্টেটমেন্টটাই বলে দেয় যে আপনি কোন টপিকের উপরে লেখাটা লিখতে যাচ্ছেন বা কোন টপিকে আপনাকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? এবং এই যেহেতু যেহেতু আমার এই কোশ্চেনটার মধ্যেই টপিকটা নিহিত আছে বা এই টপিকটা বোঝায় এই কোশ্চেনের মাধ্যমে যে আপনাকে কি নিয়ে লিখতে হবে, সেহেতু এই যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাকে আমরা পরিবর্তন করে আমরা আমাদের রাইটিং এর ফার্স্ট প্যারাগ্রাফ হিসেবে লেখার চেষ্টা করব। কারণ একটু আগে আমি বলছি যে যে কোনো রাইটিং এর প্রথম প্যারাগ্রাফটা যদি হয় পরিচয় পর্ব প্যারাগ্রাফ, যেখানে কিনা রিডার নেক্সট যে পোর্শনগুলো পড়বে, সেই পোর্শনগুলো কি নিয়ে পড়বে বা কি সম্পর্কে পড়বে,
সেটার একটা পূর্ব ধারণা দেওয়ার জন্য আমরা প্রথম প্যারাগ্রাফটার মধ্যে একটা পরিচয় দেওয়ার জন্য কিছু লেখা লিখব। সেই লেখার যে প্যারাগ্রাফের নামটা দিচ্ছি আমরা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। যেহেতু পরিচয় করায় দিব, তাহলে পরিচয়টা কোন টপিকের উপর লিখতেছি সেটা করায় দিব, আর টপিকটা আসতেছে আমার কোয়েশ্চেন থেকে। আর কোয়েশ্চেনটাই যদি হুবহু আমার অ্যান্সার শিটে লিখে দেই, তাহলে তো আমার এক্সামিনারের লেখাটাকে পরিবর্তন করে লেখার অ্যাবিলিটি প্রদর্শিত হইল না। আমি এক্সামিনারের কোয়েশ্চেনটা, দ্যাট মিনস টপিকটাকেই জাস্ট আমার অ্যান্সার শিটে প্রথম প্যারাগ্রাফ হিসেবে লিখে দিলাম যে হ্যাঁ, এক্সামিনার আমাকে বলছে এটা সম্পর্কে লিখতে, হ্যাঁ আমার রাইটিংয়ের টপিকের প্রথম প্যারাগ্রাফটা যেহেতু পরিচয় করবো প্যারাগ্রাফ, তাহলে আমি প্রথম প্যারাগ্রাফটা কোয়েশ্চেনে যা বলা আছে আমি সেটাই লিখে দিলাম। দ্যাট মিনস যে এক্সামিনারকে আপনি কপি করছেন। তো আমরা কিন্তু এটা করতে পারবো না। আমরা যদি ভালো একটা ব্যান্ড স্কোর পেতে চাই, তাহলে আমরা চেষ্টা করতে হবে আমাদেরকে এক্সামিনারে যে কথাটা বলছে আমরা সেই কথাটাই বলবো, কিন্তু এক্সামিনার যে সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে তার এই টপিকটাকে এক্সপ্লেন করছে, সেই সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রাইটিংটার যে ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফটা লিখবো না। আমরা ওই সেম অর্থ প্রকাশ করবে, সেম টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা আমাদের রাইটিং এর যে স্ট্রাকচার প্যাটার্নটা আছে এটাকে চেঞ্জ করে দিব। এই যে চেঞ্জ করার বিষয়টা, সেই বিষয়টাকে বলা হয় প্যারাফ্রেজ করা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই যে প্যারাফ্রেজটা করব, সেটাই হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের কাজ। ঠিক আছে? এই প্যারাফ্রেজ যে করার বিষয়টা, প্যারাফ্রেজিং, দ্যাটস কল প্যারাফ্রেজ, মানে এই যে চেঞ্জটা করব। এক্সামিনার তো আমাকে একটা কোশ্চেন লিখে দিছে, এখন আমি তো সেই কোশ্চেনটাকে হুবহু লিখতে পারবো না। তো যেহেতু হুবহু লিখতে পারবো না, সেহেতু আমাকে একটু পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন কেন করব? এই পরিবর্তন করার নামটাকে দেওয়া হয়েছে প্যারাফ্রেজিং করা। এখন প্যারাফ্রেজিংটাকে আমরা দুইভাবে পরিবর্তন করতে পারি। একটা হলো ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ করা, আর হলো স্ট্রাকচারাল প্যারাফ্রেজ করা। ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ করা, আর হলো স্ট্রাকচারাল প্যারাফ্রেজ করা। আমরা কি করব, এই ওয়ার্ড বাই ওয়ার্ড এবং স্ট্রাকচারাল দুটোই আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে এটাকে পরিবর্তন করতে হয়। ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ এবং স্ট্রাকচারাল প্যারাফ্রেজ দুইটারই কিছু বিশেষ বেনিফিটস রয়েছে, এবং দুইটারই কিছু মানে ইজি আছে, মানে হয় এটা একটু ইজি কোনো কোনো দিক দিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড, কোনো কোনো দিক দিয়ে আবার স্ট্রাকচারাল ইজি। তো দুইটার যে বিষয়টা আছে ওই কম্বিনেশন দিয়ে আমরা আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনারা রাইটিং টাস্ক 1 এর যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা লিখতে পারেন। তো আসেন সর্বপ্রথম, যেহেতু আমরা এখন আপনাদেরকে মেনশন করে বা দেখায় দিব না যে ওয়ার্ড বাই ওয়ার্ড প্র্যাকটিস করতেছি বা স্ট্রাকচার প্র্যাকটিস করতেছি, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা আগে একটা রাইটিং এর ইন্ট্রোডাকশন সুন্দরভাবে লিখে দেন আপনাকে আমরা এক্সপ্লেন করবো যে কোনটা স্ট্রাকচারাল পদ্ধতিতে সলভ হয়েছে আর কোনটা ওয়ার্ড বাই ওয়ার্ড। আমরা যদি এখন আগে থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড কোনটা স্ট্রাকচারাল পদ্ধতিতে, আপনি বুঝবেন না, আমরা একেবারে প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে দেখাই দিব। সো এটা আপনি এখন সাইডে রাখেন, এটা আপনি এখন চিন্তা ভাবনা করে লাভ নেই। এখন আসেন কিছু নোটস বা কিছু বিষয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে। নাম্বার 1, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। এই প্যারাগ্রাফের মেইন ইন্টেনশন হলো যে আপনি কোন টপিকটা নিয়ে লিখছেন সেই টপিকটাকে প্রথম প্যারাগ্রাফে আপনি এক্সপ্লেন করবেন। তো যেহেতু এক্সপ্লেন করা লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কোয়েশ্চেন বা যে টপিকটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই টপিকটা আমরা লিখবো। সেই টপিকটা আমরা পাবো কোয়েশ্চেন থেকে, এবং কোয়েশ্চেনটা আমরা হুবহু এখানে লিখতে পারবো না। লিখলে আমাদের যে রাইটিং বা চেঞ্জ করার বা নিজে থেকে বানিয়ে লেখার অ্যাবিলিটিটা প্রদর্শিত হবে না। সেই ক্ষেত্রে আমরা কোয়েশ্চেনের ইনফরমেশনটাকেই পরিবর্তন করে আমাদের অ্যান্সার শিটে লিখে দেব। সেই পরিবর্তন করার পদ্ধতির নামটা হলো প্যারাফ্রেজ করা। তো প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, এটা হলো 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ হলো ট্রাই টু রাইট ইট ইউজিং কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার এই যে রাইটিংটা আছে বা এই প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবেন। কারণ আমরা দেখেছি যে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড বা ক্যামব্রিজ যে ইয়েগুলো পাবলিশ করে, রাইটিংয়ের যে ক্রাইটেরিয়াগুলো পাবলিশ করে যে কীভাবে আপনি রাইটিং টাস্ক 1-এ ব্যান্ড 7 নিশ্চিত করবেন, কীভাবে রাইটিং টাস্ক 2-তে ব্যান্ড 7 নিশ্চিত করবেন, সেই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়, যে একটা লেখার মধ্যে তারা কোন কোন বিষয়গুলো খেয়াল করে, সেই খেয়াল করার পার্টের একটা অংশ হিসেবে, মানে ওই যে ক্রাইটেরিয়ার একটা পার্টের অংশ হিসেবে আপনাকে তারা এটা খোঁজে যে আপনার রাইটিংটাকে কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারে লেখা হয়েছে কিনা। যদি কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারে লেখা হয়ে থাকে তাহলে আপনাকে নাম্বারটা একটু বেশি দিবে, যদি না হয়ে থাকে নর্মাল ওয়েতে থাকে তাহলে আপনাকে নাম্বারটা একটু কম দিবে, লাইক 6.5। তো আমরা যেহেতু আপনাদেরকে চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা ইনশাল্লাহ নেক্সট 10 ডেজে আপনাদেরকে আমরা রাইটিং টাস্ক 1-এ কীভাবে ব্যান্ড 7 গ্যারান্টেড নিশ্চিত করানো যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো চান্স নিব না। যেহেতু
আমাদের ব্যান্ড 7 লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব কমপ্লেক্স সেন্টেন্স লেখার জন্য। 3 নাম্বার একটা স্টেপ আপনি ফলো করতে পারেন, সেটা হলো কিপ ইট সিম্পল। এটা আপনি সিম্পল রাখার চেষ্টা করেন। ডোন্ট স্পেন্ড মাচ টাইম। আপনি এখানে যথেষ্ট পরিমাণ বা অতিরিক্ত পরিমাণ টাইম এখানে স্পেন্ড করবেন না টু চেঞ্জ দ্য প্যারাগ্রাফ লাইক ইন্ট্রোডাকশন। কারণ আপনার রাইটিং টাস্ক, হোল রাইটিং টাস্ক 1টা আপনাকে উইদিন 20 মিনিটসের মধ্যে আপনাকে কমপ্লিট করার ট্রাই করতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট গেট এনাফ টাইম টু স্পেন্ড ইন রাইটিং টাস্ক 2। ওকে, তো আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার রাইটিং টাস্ক 1টা 20 মিনিটসের মধ্যে কমপ্লিট করা, এবং 20 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে হলে আপনাকে টাইম নষ্ট করা যাবে না। আপনি জাস্ট 20 মিনিটসের মধ্যে 5 মিনিটস যদি আপনি রাইটিং ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা পরিবর্তন করবেন কিভাবে কিভাবে, এটা চিন্তা করতে কি 5 মিনিট নষ্ট করে ফেলছেন, তাহলে কিন্তু আপনার আসলে টাইমটা আপনি কভার আপ করতে পারবেন না। সেজন্য আমি এখানে বলেছি যে কিপ ইট সিম্পল অ্যান্ড রাইট ইট ওয়ান সেন্টেন্স। ওয়ান সেন্টেন্সের মধ্যে আপনি এটা লেখার চেষ্টা করবেন। নো নিড টু চেঞ্জ এভরি পার্ট অফ কোয়েশ্চেন স্টেটমেন্ট। সরি, এখানে আমরা একটু দা দিয়ে দিই। Okay, no need to change every part of the question statement sentences. Question statement sentence যেটা আছে সেটার প্রতিটা পার্ট আসলে আপনাকে চেঞ্জ করার প্রয়োজনীয়তা নাই। রিমেম্বার দিস প্যারাগ্রাফ উইল বি এ শোকেস। মনে রাখতে হবে এই প্যারাগ্রাফটাই হবে আপনার একটা শোকেস অফ ইউর স্কিল। আপনার স্কিলের একটা শোকেস হিসেবে এটা আসলে স্ট্যান্ড করবে। দ্যাট ইউ ওয়ান্ট টু শো টু দ্য এক্সামিনারের কাছে আপনি যেটা আসলে দেখাইতে চান সেটা দেখানোর জন্য এই প্যারাগ্রাফটা কিন্তু একটা শোকেস হিসেবে কাজ করবে। সো রিমেম্বার ইট। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে এবং আলটিমেটলি আমাকে একটু পরিবর্তন করতে হবে। এখন এই পরিবর্তন করতে গিয়ে আমরা কিছু স্ট্রাকচারের সম্মুখীন হইতে পারি। তো সেই স্ট্রাকচারগুলো আমরা এখানে লিখে রাখছি। এটা আমি এখন বলবো না, আমরা প্র্যাকটিক্যালি যখন সলভ করবো তখন একসাথে এটাকে বোঝাই দিব, তখন আপনি হাতে কলমে বুঝে যাবেন এবং আপনার মনেও থাকবে। তো লেটস সি, হিয়ার ইজ এ question number 1. The graph below show average carbon dioxide emission per person in United Kingdom, Sweden, Italy, Portugal between 1967 and 2007. এটা একটা চার্ট গ্রাফ। এই গ্রাফটা কিভাবে বানানো হয়েছে, সেই কি টপিকের উপরে বানানো হয়েছে সেটাকে ক্লিয়ারিফাই করতেছে এই উপরের লাইনটা। দ্য গ্রাফ বিলো শো, দ্যাট মিনস নিচের গ্রাফটা দেখাচ্ছে যে অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড ইমিশন, গড়ে কার্বন ডাইঅক্সাইড ইমিশন মানে নির্গত হয়, কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গড়ে নির্গত হয় পার পারসন, প্রতিটা মানুষে, ইন দ্য ইউনাইটেড কিংডমে, সুইডেনে, ইটালিতে, পর্তুগালে, মানে 4টা দেশে পার পারসন গড়ে কতটুকু কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে সেটার একটা ডাটা এই গ্রাফটা শো করতেছে। সেই ডাটাটা তৈরি করছে বিটুইন 1967 অ্যান্ড 2007 এর মধ্যে, মানে 1967 থেকে 2007 সালের একটা টাইমিং পিরিয়ড তারা নিয়ে ওই টাইম ফ্রেমের মধ্যে 4টা দেশের প্রতিটা পার্সনের কতটুকু কার্বন ডাইঅক্সাইড ইমিশন বা নির্গত করেছে সেই ডাটাটাকে এক্সপ্লেন করার জন্য বা সেই ডাটাটাকে শো করার জন্য এই চার্টটা তারা বানানো হয়েছে। তার মানে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড ইমিশন প্রতি মানুষ গড়ে প্রতি মানুষে কতটুকু ইমিশন করছে 4টা দেশে মিলে এবং কত থেকে কত সালে। তাহলে এটাই যেহেতু আমার আলোচ্য বিষয়, এই বিষয়টা নিয়েই তো এই চার্টটা তৈরি হয়েছে, এই বিষয়টা নিয়ে, তাহলে এই বিষয়টাকেই এই লাইনটাকে আপনাকে কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। এটি হলো আপনাকে কোয়েশ্চেন। যেহেতু প্যারাফ্রেজ করতে হবে সেহেতু আমরা এটাকে পরিবর্তন করব। আচ্ছা, আমরা একটু আগে জেনেছি যে হোয়াট ইজ প্যারাফ্রেজ করা। হোয়াট ইজ প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিং মিনস যে আপনাকে এখানে কি করতে হবে, প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে আপনাকে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ এই কোশ্চেনটা বানানো হয়েছে কার দ্বারা, এক্সামিনারের দ্বারা। এখন আপনি কি করতেছেন, এই কোশ্চেনটা মিনস হলো টপিক, কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আর আপনি আপনার এই যে অ্যান্সারটা লিখবেন, এই যে এখানে অ্যান্সারগুলো লিখবেন, এই নিচে 4টা প্যারাগ্রাফে আপনি আপনার অ্যান্সারটাকে লিখবেন, তার মানে এই চারটাকে আপনি এক্সপ্লেন করবেন। তাহলে প্রথম প্যারাগ্রাফটা কি হবে, আপনার পরিচয় পর্ব প্যারাগ্রাফ হবে। আর পরিচয়টা তখনই দিতে পারবো যে যখন আমি জানতে পারবো যে আমাকে কি নিয়ে লিখতে হবে। তাহলে কি নিয়ে লিখতে হবে সেই বিষয়টা তো, ঘটনা তো এখানে বলা আছে, তাহলে এই লাইনটাকে আমাকে প্যারাফ্রেজ করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন আমি যদি এই লাইনটাকে হুবহুই রেখে
দেই বা লিখে ফেলি, তাহলে এক্সামিনারের লেখাটাকেই কিন্তু আমি কপি করলাম, আমি কিন্তু চেঞ্জ করলাম না। আর যেহেতু চেঞ্জ করলাম না, তো সেই ক্ষেত্রে আমার যে রাইটিং, যে ঘুরাইয়ে লেখার বা চেঞ্জ করে লেখার অ্যাবিলিটি, সেটা প্রকাশ পায় না। তো সেই ক্ষেত্রে আমাকে এটা পরিবর্তন করতে হবে। তো এখন পরিবর্তন করতে হবে এইরকম ভাবে যে এটার অর্থটা যেন সিমিলার থাকে, কিন্তু গঠনগত দিক থেকে যেন এটাকে পরিবর্তন করা হয়। ওকে, এখন এই অর্থগত আর গঠনগত দিক থেকে যদি একটা এক্সাম্পলে যাই, যেমন আমরা ছোটবেলায় অনেক এক্সাম্পল করছি এটা, যেমন আই, ভয়েস প্র্যাকটিসের সময় আই ইট রাইস, এটা এটাকে চেঞ্জ করে যদি আমি লিখি যে রাইস ইজ ইটেন বাই মি, একই কথা, কোনো পরিবর্তন নাই। কিন্তু দেখেন অর্থ কিন্তু একই, আমি ভাত খাই, আর এই 2 নাম্বারটা সেকেন্ড যে অপশনটা, সেটা বলা হচ্ছে ভাত খাওয়া হয় আমার দ্বারা, ওই একই কথা, কাজ একটাই সম্পন্ন হচ্ছে। কিন্তু এটা হলো সাবজেক্ট আই, এটার সাবজেক্ট রাইস, এটার সাবজেক্ট হলো ইট, এটার সাবজেক্ট সরি এটার ভার্ব হলো ইট, এখানে অক্সিলারি ভার্ব আছে, আবার মেইন ভার্ব আছে, কিন্তু মেইন ভার্বের পার্টিসিপল ফর্মে আছে। তাহলে এটার স্ট্রাকচার এটার স্ট্রাকচার কিন্তু সেম না। তো সেই ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে এটা হলো নর্মাল স্ট্রাকচার, এটা মেবি অ্যাডভান্স, অথবা ধরলাম সাপোজ এটা নর্মাল হলে এটা অ্যাডভান্স। তার মানে কি একই কথা কিন্তু দুইভাবে লিখতেছি। সেম ঘটনা এখানে আমরা এখানে অ্যাপ্লাই করব, একই বাক্য কিন্তু এটাকে এমনভাবে পরিবর্তন করব যে অর্থটা সিমিলার থাকবে কিন্তু তার গঠনগত দিক থেকে পরিবর্তন হবে। তো এখন আসেন আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করি। এখানে বলছে দ্য গ্রাফ বিলো শো অ্যাভারেজ কার্বন ডাই অক্সাইড পার পারসন। আচ্ছা, দ্য গ্রাফ বিলো শো মানে গ্রাফটা নিচে দেখাচ্ছে, এটাকে যদি আমি একটু মার্ক করি, অ্যাভারেজ মানে একটা গড় টাইপের একটা কিছু করলাম। কার্বন ডাই অক্সাইড ইমিশন মানে যেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেই টপিকটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড ইমিশন মানে নির্গত হয়েছে, সে নির্গত মানে ওয়ান কাইন্ড অফ ভার্ব, নির্গত হয়েছে যেহেতু বলা হয়েছে এখানে। তারপর হলো পার পারসন মানে গড়ে যেহেতু এটা গণনা করছে, তাহলে জনপ্রতি কতটুকু হয়েছে, কোথায় কোথায়, ইন দ্য ইউনাইটেড স্টেটস, 4টা কান্ট্রিতে, 4 ডিফারেন্ট কান্ট্রিজ। ওকে, টাইমিং পিরিয়ডটা বলা হয়েছে যে বিটুইন 1967 অ্যান্ড 2007 এর একটা সময়কাল এখানে তারা আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই সেকশনগুলো একটু চেঞ্জ করতে হবে। এখন আপনি চাইলে এই হলুদ কালারটাকে পরে নিয়ে যেতে পারেন, সবুজ কালারটাকে আগে নিয়ে আসতে পারেন, লাল কালারটাকে আগে নিয়ে আসতে পারেন, মানে তার অবস্থার পরিবর্তন করেও কিন্তু চেঞ্জ করা যায়। কিন্তু সব কিছুর অবস্থার পরিবর্তন করলে কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স হবে না, একটা অগোছালো সেন্টেন্স হয়ে যাবে। আমাদেরকে একটা অর্থপূর্ণ সেন্টেন্স বানাইতে হবে। যেহেতু আমরা ব্যান্ড 7 পেতে চাই, ব্যান্ড 8 পেতে চাই, সেক্ষেত্রে আমার প্রথম প্যারাগ্রাফটাই হবে আমার একটা স্কিল শো করার একটা মেইন জায়গা। তো এখন আমরা কি করব যে আমাদের যে পজিশনগুলোকে চেঞ্জ না করে, বা সামটাইমস আমরা যদি মনে হয় যে পজিশন চেঞ্জ করলে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, সেন্টেন্সটা অর্থপূর্ণ হচ্ছে, তাহলে আমরা পজিশন চেঞ্জ করেও করতে পারি। কিন্তু আমরা কি করব এখন, পজিশন চেঞ্জ না করে পজিশন ঠিক রেখে তাকে এমনভাবে চেঞ্জ করব, সেটাকে বলা হবে সিনোনিম দিয়ে। ঠিক আছে, তাহলে আসেন একটু চেঞ্জ করি আমরা। দ্য গ্রাফ, এখন এই গ্রাফকে গ্রাফই বলতে হবে, আপনি অন্য কোনো কিছু বলতে পারবেন না। সিনোনিম দিয়ে চেঞ্জ করা মানে হলো যে আপনি যেই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে যাচ্ছেন সেই ওয়ার্ডটার সিমিলার আরেকটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা সিমিলার অর্থ প্রকাশ করে সেই ওয়ার্ডটা আপনি এখানে বসাই দিলে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে দ্য গ্রাফ, আমরা এখানে দ্য গ্রাফকে গ্রাফই বলতে হবে, কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা যেহেতু কোশ্চেনে গ্রাফটা কোন ক্যাটাগরির গ্রাফ সেটা মেনশন করে নাই, সেহেতু আমরা এটা এখানে আমাদের অ্যান্সারে মেনশন করে দিতে পারি। এটা হলো একটা লাইন গ্রাফ, সেজন্য আমরা এখানে লিখতে পারি দ্য লাইন গ্রাফ। ওকে, দ্য লাইন গ্রাফ। বিলো শো মানে দেখাচ্ছে, এই দেখাচ্ছেকে প্রকাশিত করার জন্য একটা সিনোনিম ওয়ার্ড হলো যে ইলাস্ট্রেটস। ওকে, কি দেখাচ্ছে, একটা ডাটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, এই যে বিভিন্ন ধরনের একটা ডাটা দেখতে পাচ্ছি। তো সেই ডাটাটা হলো এই চিত্রের মধ্যে আছে, কত সালে কে কত টন কার্বন ডাই অক্সাইড ইমিশন নির্গত করেছে। তাহলে আমি ডাটাটা একটু অ্যাড করলাম, ডাটা ওয়ার্ডটা এখানে একটু অ্যাড করলাম। দ্য লাইন অফ ইলাস্ট্রেট ডাটা, কি ডাটা, কোন কার সম্পর্কে ডাটা, সম্পর্কের ওয়ার্ড হলো অ্যাবাউট, একটা প্রিপোজিশন আমরা এখানে বসাইলাম। দ্য লাইন অফ ইলাস্ট্রেট ডাটা অ্যাবাউট, তার মানে এই যে শো পর্যন্ত গেল। অ্যাভারেজ মানে গড়, গড় মানে একটা নাম্বার,
কার নাম্বার? কার্বন ডাই অক্সাইড। নাম্বার মানে পরিমাণ। কিসের পরিমাণ? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সম্পর্কে একটা ডাটা শো করছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড, যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছেন আপনারা কিভাবে আসলো? অ্যাভারেজ মানে গড়, আর আমরা গড়টা মানে অনেকজনের নাম্বারটাকে একসাথে যোগ করে অত পরিমাণ দিয়ে ভাগ করলে গড় আসে, তাহলে একটা পরিমাণ বের হয়। তাহলে কত কি পরিমাণ ওটা বের হবে। কিসের পরিমাণ? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তাহলে সেটাকে চেঞ্জ করে লিখছি কি, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড, মানে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড কি হয়, নির্গত হয়। এখন আমরা বলতে পারি নির্গত হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইমিশনস। ওকে, এখন এই ইমিশনস কথাটাকে আমরা কি করব, যে চেঞ্জ করব, এটা নর্মাল হয়ে যাবে, মানে ইমিশনস কথাটাকে একই হয়ে গেল। ইমিশনস এই কথাটাকে এখন আমি আপাতত একটু সেম রাখতেছি, বাকিগুলো একটু চেঞ্জ করি, পরে আমরা এটাকে অন্য একটা সিস্টেম করে ফেলবো। The line graph illustrates data about the amount of carbon dioxide emissions per person. Per person কথাটাকে যদি আমি বলতে পারি যে each person বলতে পারি, অথবা each individual বলতে পারি। আপনি আবার যদি মনে চায় যে স্যার আমার আসলে পার পারসন এর কোনো সিনোনিম আমার মনে পড়তেছে না, ইউ ক্যান কিপ ইট অ্যাজ লাইক অ্যাজ ইউর কোয়েশ্চেন। আপনি এখানে পার পারসন লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে ক্রাইটেরিয়া বা আমাদের যে নোটগুলো বলছি যে নট অল দ্য পার্ট, নো নিড টু চেঞ্জ অল দ্য পার্ট, এটা আমি বলছি। সো আপনি সব পার্ট চেঞ্জ করার প্রয়োজনীয়তা আসলে পড়বে না, মেইন কিছু বিষয়গুলো চেঞ্জ করতে পারলেই হয়ে যাবে। ইচ পারসন, এখানে বলা আছে দেন ইউনাইটেড কিংডম অ্যান্ড সুইডেন। ইউনাইটেড কিংডম অ্যান্ড সুইডেন, পর্তুগাল, ইটালি। আচ্ছা, তাহলে 4টা কান্ট্রি দেওয়া আছে। এখন আপনি এই কান্ট্রিগুলোকে তো সিনোনিম, মানে এটার তো সিমিলার কোনো ওয়ার্ড নাই। ইউনাইটেড কিংডমকে আপনি ইউনাইটেড কিংডমই বলতে হবে, সুইডেনকে সুইডেনই বলতে হবে, এটার কোনো সিনোনিম ওয়ার্ড নাই। কিন্তু এই কান্ট্রিগুলোকে তাও তো আমাকে একটু চেঞ্জ করে লেখার ট্রাই করতে হবে। তো আমরা কি করব, এই 4টা কান্ট্রির নাম না লিখে আমরা 4টা কান্ট্রি বলবো। 4টা কান্ট্রির নাম লেখা দেওয়া আছে, আমরা 4টা কান্ট্রি বলে দিব। যেমন ইন ফোর ডিফারেন্ট কান্ট্রিজ। আচ্ছা, 4 ডিফারেন্ট কান্ট্রিজ, যেহেতু আমি নাম মেনশন করতেছি না, তাহলে কোন 4টা কান্ট্রি, এটা কনফিউশন তৈরি হতে পারে। আমি সেজন্য বলে দিতে পারি অফ দ্য ওয়ার্ল্ড। এখন আপনি যেই কোয়েশ্চেনটাকে এক্সপ্লেন করছেন, সেই কোয়েশ্চেনটার মধ্যেই 4টা কান্ট্রির নাম লিখে দেওয়া আছে। এটার জন্য আর ওইরকমভাবে ডিফাইন করে লেখার কোনো প্রয়োজনীয়তা নাই, জাস্ট এভাবে লিখে দিলেই হবে যে ইন 4 ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তার মানে আমি পর্তুগাল পর্যন্ত কিন্তু চেঞ্জ করে করে চলে আসছি। এরপর বাকি রইল কি, বিটুইন 1967 অ্যান্ড 2007। আর আমরা এই যে এখানে বলেছিলাম যে টাইম বা এই ইন্ট্রোডাকশন চেঞ্জ করতে গিয়ে আমাদের কিছু স্ট্রাকচারের প্রয়োজনীয়তা হতে পারে। দেখেন, টু চেঞ্জ টাইম পিরিয়ড, ওই যে আমরা বিটুইন 1967 অ্যান্ড 2007, এটা একটা টাইম পিরিয়ড, এটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই স্ট্রাকচারগুলো লিখতে পারি। যেমন এখানে লেখা আছে বিটুইন, মানে কোশ্চেনে দেওয়া আছে এই প্যাটার্নটা, তার মানে আপনি এইটার অল্টারনেটিভ হিসেবে আপনি নিচেরটাকে ব্যবহার করতে পারবেন, মানে ফ্রম 1967 অ্যান্ড টু 2007। মনে রাখার জন্য বলছি, বিটুইনের সাথে অ্যান্ড দিয়ে ইয়ে বসবে, আর ফ্রমের সাথে টু দিয়ে বসবে। ওকে, তো আপনি বিটুইন 1967 আপনার কোশ্চেনে দেওয়া আছে, আপনি এটাকে চেঞ্জ করে ফ্রম 1967 টু 2007 এটা লিখলেও আপনার প্যারাফ্রেজ হয়ে যাবে। কিন্তু এটা খুবই সিম্পল একটা ওয়ে। আমরা কি করব, এই পুরো প্যাটার্নটাকে আমরা একটা স্ট্রাকচার, অ্যাডভান্স স্ট্রাকচারের মাধ্যমে নিয়ে যাব, সেটা হলো ওভার। ওভার মানে জুড়ে, ওভার এখানে আমি কত বছরের একটা পিরিয়ড হয়, মানে বিটুইন কথাটা একটু বোঝার চেষ্টা করেন। বিটুইন মানে কি মধ্যে। আচ্ছা, কিংবা কার মধ্যে, 1967 অ্যান্ড মানে এবং 2007, 1967 এবং 2007-এর মধ্যে। তার মানে আপনার যে রিসার্চটা বা যে ডাটাটা কালেক্ট করছে সেটা হলো 1967 এবং 2007 সালের মধ্যে। তাহলে কি আমি বলতে পারি যে 1967 থেকে 2007 সালের মধ্যবর্তী যে সময়কালটা, ওই সময়কালটাতেই আপনার এই ডাটাটা কালেক্ট করা হয়েছে। তাহলে ওই সময়কালটা কত বছরের সময়কাল, 1967 থেকে 2007 সাল, এখানে কত 40 ইয়ার্স,
40 ইয়ার্সের একটা পিরিয়ড, একটা সময়কাল। তাহলে আমি বলতেছি সেইটাই যে ওভার এ 40 ইয়ার্স অফ পিরিয়ড, 40 বছরের একটা পিরিয়ড জুড়ে, ওভার মানে জুড়ে, আপনি এইভাবে ভেঙে ভেঙে না বলে আপনি বলে দিচ্ছেন যে 40 বছরের একটা সময়কাল জুড়ে, সেই 40 বছরটা কবে থেকে স্টার্ট হয়েছে, মানে কোন 40 বছর, আপনি কি 1500 খ্রিস্টাব্দের 40 বছর বলছেন নাকি 1700 খ্রিস্টাব্দের 40 বছর বলছেন, সেটাকে ডিফাইন করার জন্য আমরা একটা কমা ইউজ করব, করে বলে দেব যে স্টার্টিং ফ্রম 1967, মানে 40 বছরের একটা সময়কাল, যেই সময়কালটা শুরু হয়েছিল 1967। এখন এটার স্টার্টিং যদি হয় 1967 থেকে, তাহলে 40 বছর 1967 থেকে গণনা করে 40 বছর পর্যন্ত যদি কেউ কাউন্ট করে, তাহলে তার লাস্ট ডেস্টিনেশন 2007 সালে এসে অটোমেটিক পৌঁছে যাবে। আর আমার কোয়েশ্চেনও বলছে যে বিটুইন 1967 অ্যান্ড 2007। তো আমরা এখানে এখন এই যে টাইমিং পিরিয়ডটা আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করে আমরা এখানে লিখি। কীভাবে লিখবো, যে ওভার এ 40 years of period, কমা দিব, starting from 1967। আমাদের কিন্তু শেষ, ইন্ট্রোডাকশন লেখা শেষ। কিন্তু দেখেন আমরা এটা কিন্তু জাস্ট নর্মালি আমরা কি করলাম, চেঞ্জ করলাম। আমরা এখানে একটা কথা বলছি যে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, হ্যাঁ আমাদের প্যারাফ্রেজ করা শেষ। 2 নাম্বার কি বলছি, রাইট ইট ইউজিং কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে এটাকে লেখার কথা বলা হয়েছে। আমাদের এই সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্স? এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না। আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হলে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সকে যদি আমরা হু, হুইচ, হোয়ার এরকম WS কোয়েশ্চেনের ইয়েগুলো যে আছে, এগুলোর মাধ্যমে যদি আমরা ইয়ে করে দিতে পারি, সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে দিতে পারি বা লিখতে পারি, সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। দ্যাট মিনস একটা সেন্টেন্সে হু, হুইচ, হোয়ার অ্যাড করে দিতে পারলে ওটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা যায়। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা ব্যবহার করব, সব পার্ট আমরা এখানে চেঞ্জ করছি, জাস্ট একটা পার্ট আমরা চেঞ্জ করি, সেটা হলো ইমিশন। ভার্বটাকে কিন্তু আমরা চেঞ্জ করি, সেম লিখে দিছি। এখন আমরা এটাকে চেঞ্জ করব কিভাবে, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, হুইচ, ইমিশনটাকে যদি আমি, যেহেতু টাইম পিরিয়ডটা কত সাল, 1967 থেকে 2007 সাল পাস্ট, তাহলে আমি এটাকে যদি ইমিশন, তো এটাকে যদি আমি বলি যে ইমিটেড, ভার্ব টু করে দিলাম, এখানে একটা অক্সিলারি ভার্ব দিব, হুইচ ওয়াজ ইমিটেড। কেন দিলাম, ওয়াজ মানে অক্সিলারি ভার্ব, ইমিটেড মানে ভার্ব 3। অক্সিলারি ভার্বের পরে ভার্ব 3 যদি বসানো থাকে কোনো স্ট্রাকচারে, তাহলে ওই সেন্টেন্সটাকে বলা হয় প্যাসিভ। আর যেহেতু এখানে হু, হুইচ, হোয়ার এই তিনটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সেই জন্য এই পুরো সেন্টেন্সটাকে বলা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স উইথ প্যাসিভ সেন্টেন্স। নর্মাল সেন্টেন্স মানে হলো টেন্স অথবা অ্যাক্টিভ সেন্টেন্স, আর যদি ওটাকে অ্যাডভান্স করতে হয় তাহলে সেটাকে বলা হয় প্যাসিভ সেন্টেন্স। তাহলে দেখেন আপনি হু, হুইচ অ্যাড করার মাধ্যমে তো পুরো সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলেনই, সে সাথে আরও অ্যাডভান্স করার জন্য আপনি অ্যাক্টিভ সেন্টেন্সের পরিবর্তে লিখলেন প্যাসিভ সেন্টেন্স। দ্যাট মিনস আপনার অক্সিলারি ভার্বের পরে ভার্ব 3 আপনি এখানে বসাইছেন। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, স্যার এখানে হুইচ, কার্বন ডাইঅক্সাইড, অফ, অ্যামাউন্ট, অ্যাবাউট, ড্যাশ 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 ড্যাশ, আমরা তো জানি প্যাসিভ সেন্টেন্স হয় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, ভার্বের পরে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এইখানে সাবজেক্ট কোনটা এতগুলো ওয়ার্ডের মধ্যে? আপনার এই অক্সিলারি ভার্বের আগে যা আছে এই পুরোটাকে, এই পুরো সেন্টেন্স ফ্রেজটাকে বলা হচ্ছে আপনার সাবজেক্ট। ওকে, এই পুরোটাকে, পুরো সেন্টেন্স ফ্রেজটাকে আপনাকে বলা হবে সাবজেক্ট। দেন সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব 3, এবং এই ভার্ব 3 পরে বাকি যা আছে সব কিছু আপনার অবজেক্ট। ওকে, তো এই হলো আপনার যে একটা অ্যাডভান্স কিভাবে আইএলস রাইটিং এর অ্যাডভান্স ফরমেশনে কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয় সেটার আজকে আমরা আলোচনা করলাম। এখন এইটাকে আমরা একটা প্রুফ দিব যে কিভাবে এটা আমরা যে দুইটা পদ্ধতির মাধ্যমে সলভ করলাম সেটা কিভাবে হলো। দেখেন আমরা দাকে দা লিখছি, গ্রাফকে লাইন গ্রাফ লিখছি,
বিলো শো এই দুইটা ওয়ার্ডকে মানে নিচে লেখা আছে বা নিচে বর্ণিত আছে এতটুকু আমরা ইলাস্ট্রেটস বলছি। অ্যাভারেজ মানে হলো গড়, সেই গড়টাকে আমরা পরিবর্তন, অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড এটাকে আমরা সিমিলার না লিখে আমরা একটা স্ট্রাকচারে নিয়ে গেছি দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তার মানে দেখেন যতটুকু পর্যন্ত ওয়ার্ড বাই ওয়ার্ড পরিবর্তন করা গিয়েছে সিনোনিমের মাধ্যমে, সেই পরিবর্তনটুকুর অংশগুলোকে আমরা বলতে পারতেছি ওয়ার্ড বাই ওয়ার্ড পরিবর্তন। আর যেই প্যাটার্নে আমরা একটা স্ট্রাকচার বা প্যাটার্ন ফলো করছি সেই প্যাটার্নটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন। এই সেন্টেন্সটা বা এই যে প্যারাগ্রাফটা লিখলাম, এই প্যারাগ্রাফটা লিখতে গিয়ে আমি কিন্তু যে কোনো একটা ওয়ে ফলো করি নাই, যে ওয়ার্ড বাই ওয়ার্ড অথবা স্ট্রাকচারাল, আমি দুইটা পদ্ধতিই ফলো করছি, কারণ আমি যেখানে যেটার সুযোগ ভালো মতো নিতে পেরেছি সেটাকে সেভাবেই পরিবর্তন করে দিছি। ঠিক আছে, একটা পদ্ধতিতে আপনি যদি সলভ করতে চান তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম আপনি নাও জানতে পারেন, তো সেই ক্ষেত্রে কি আপনি চেঞ্জ করবেন না? তো সেজন্য আমরা কি করে দিছি এখানে, যেখানে যেখানে যেইটুকু যতটুকু আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডের মাধ্যমে চেঞ্জ করতে পারছি ততটুকু আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডের মাধ্যমে চেঞ্জ করে দিছি। আর যতটুকু আমরা চেঞ্জ করতে পারি নাই বা আমাদেরকে মনে হয়েছে যে আমরা স্ট্রাকচারের মাধ্যমে পরিবর্তন করব, ততটুকু আমরা স্ট্রাকচারাল পদ্ধতিতে আমরা পরিবর্তন করে দিয়েছি। তো এভাবেই আপনি এই যে একটা রাইটিং ইন্ট্রোডাকশন যদি আপনি লিখতে পারেন, যেখানে আপনার কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, প্যাসিভ থাকবে, টাইম ফ্রেজের আপনার একটা অ্যাডভান্স ইয়ে থাকবে, পরিবর্তন থাকবে, পরিবর্তন থাকবে, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনি যদি এভাবে একটা রাইটিং ইন্ট্রোডাকশন লিখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি ব্যান্ড 7 আর অ্যাবাভ ব্যান্ড স্কোর আপনি এখান থেকে আশা করতেই পারেন। ঠিক আছে, সো এভাবে আমরা চেষ্টা করব আমাদের যে রাইটিং টাস্ক ওয়ানের যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফগুলো আছে কীভাবে প্যারাফ্রেজ করে লিখতে হয়। আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ হেল্পফুল হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা 10 দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছি আমরা, সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমরা ডেইলি একটা করে সেশন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে দেওয়া হবে। আপনারা সবাই সেই ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখে নেবেন এবং আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। যদি কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন আপনাদের থেকে থাকে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।